প্লিজ তাড়াতাড়ি করুন, ব্যথা পাচ্ছি। আমি আর ব্যথা সহ্য করতে না পেরে কান্না করে দিলাম। আর উনি ওনার মতো আমাকে ভোগ করতেই লাগলো। আর করবেই বা না কেন? তিনি তো আমাকে টাকা দিয়ে কিনে নিয়েছে 2 ঘন্টার জন্য। আরও কিছুক্ষণ তিনি আমাকে ভোগ করার পর আমার শরীরের ওপর ওনার শরীর এলিয়ে দিলেন, দিয়ে আমার ঠোঁট জোড়া নিজের ঠোঁট দিয়ে আঁকড়ে ধরলো আর আমার ঠোঁট জোড়া চুষতে লাগলেন। আমি কিছু উপায় না পেয়ে তার সাথে রেসপন্স দিতে লাগলাম, কারণ আমি এখন তার কাছে টাকায় বিক্রি হয়ে আছি। আর হাত দিয়ে তিনি আমার সারা শরীর স্লাইড করতে লাগলেন। আমার খুব বিরক্ত লাগতেছিল, কিন্তু কিছু করার নেই, মুখ বুজে সব সহ্য করে নিতে হচ্ছে। আজ প্রথমবার যৌন মিলন করতেছি শুধু কিছু টাকার জন্য। জীবনে কখনো ভাবতে পারিনি টাকার জন্য নিজ ইচ্ছায় নিজের সব থেকে মূল্যবান জিনিসটা বিক্রি করে দিলাম। প্লিজ, এখন আপনার দেওয়ার সময় আমি আপনাকে দিয়ে দিয়েছি। এখন আমাকে ছেড়ে দিন আর আমার টাকাটা দিয়ে দিন। উফ, আর 5 মিনিট সময় দাও, আমি তোমাকে কিছু বকশিস দিয়ে দিব। না প্লিজ, আমার ভাইয়াকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, না হলে আমার ভাইয়া বাঁচবে না। এই 5 মিনিটের মূল্য আমার কাছে অনেক আছে। প্লিজ এরকম কিছু করবেন না, আমাকে যেতে দিন। উফ, এই নাও তোমার টাকা। উনি 10,000 টাকা আমাকে দিয়ে দিলেন, কারণ আগে থেকেই আলাপ করে নিয়েছিল আমাকে 2 ঘন্টা ওনার সাথে সময় কাটালে আমাকে 10,000 টাকা দিবে। আমি ওনার রুমের বাথরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। মুখে পানি দিতে গিয়ে হাত মুখ ধুয়ে পরিষ্কার করে নিলাম। জামা কাপড় পরে ওড়নাটা ভালোভাবে গলায় পেঁচিয়ে মাথায় ঘোমটা দিলাম, যাতে কেউ বুঝতে না পারে, কারণ উনি অনেক জায়গায় কামড় বসিয়ে দিয়েছেন, সেগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। আমি বাথরুম থেকে বেরিয়ে এসে দেখি উনি সব কিছু পরে রেডি হয়ে আছে, হয়তো কোথাও যাবে। আচ্ছা, আমি তাহলে আসি, ভালো থাকবেন। অনেক কষ্টে কথাটা বললাম। হায় রে টাকা, যার জন্য নিজের সব থেকে মূল্যবান, নারীদের সব থেকে মূল্যবান জিনিসটা বিক্রি করতে হয় এই টাকার জন্য। এই যে শোনেন, প্লিজ যা বলবেন একটু তাড়াতাড়ি বলেন, আমাকে যেতে হবে, নয়তো আমার ভাইয়াটাকে আমি বাঁচাতে পারবো না। এত রাতে একা আপনি, এত সুন্দর একটা মেয়ে, একা রাস্তা দিয়ে গেলে তো এলাকার বাজে ছেলেদের খপ্পরে পড়তে পারেন। তাই বলি কি, আপনি আমার সাথে আসুন, আমি আমার গাড়ি করে আপনাকে নামিয়ে দিয়ে আসতেছি। থাক, লাগবে না, আমি একাই চলে যেতে পারবো। কিন্তু মনে মনে ঠিকই ভয় হচ্ছে, বলা তো যায় না এই রাতের বেলা কোথায় কখনো বের হইনি, তাই বাজে ছেলেদের খপ্পরে কোনোদিন পড়িনি। আজকে যদি পড়ি, আমার আর ইজ্জতের সাথে সাথে যদি আমার টাকাটাও নিয়ে নেয়, তাহলে আমার এই টাকাটাও দিতে পারবো না বাড়ি। আরে বুঝতেছেন না কেন, এই এলাকায় বাজে ছেলেপেলেদের অভাব নেই, তাই আপনাকে অফার করলাম। যদি ইচ্ছে হয় তো আসেন, নয়তো চলে যেতে পারেন। আমি আর কোনো কিছু না ভেবেই রাজি হয়ে গেলাম, কারণ এনাকে আর ভয় পেয়ে লাভ কি? আমার সবকিছু তো আমার থেকে নিয়ে নিয়েছে, তাই এনার সাথে যাওয়াটাই উত্তম হবে। নয়তো রাস্তায় ভালো ছেলেদের খপ্পরে পড়লে আত্মহত্যা করা ছাড়া আর কিছুই করতে পারবো না আমি। তারপরও আমার সাথে ওনার গাড়িতে উঠে পড়লাম। চুপচাপ ফাঁকা রাস্তায় গাড়ি চলছে, দুজনের মুখে কোনো রকম কথাবার্তা নেই, কিন্তু টেনশন হচ্ছে খুব। আমি আমার ভাইটাকে বাঁচাতে পারবো তো, নাকি আমি ব্যর্থ হব? না না, এসব আমি কি ভাবছি? আমার ভাইয়া ঠিক হয়ে যাবে, আমি এসব ভাবছি। হঠাৎ করে উনি আমাকে কিছু জিজ্ঞেস করলেন। আচ্ছা, আমাকে কি বলা যায় যে আপনার ভাইয়ার কি হয়েছে? লিভারের সমস্যা হয়েছে, অপারেশন করাতে হবে। মাত্র 10,000 টাকায় অপারেশন করাবেন কিভাবে আপনি? মায়ের কিছু স্বর্ণের জিনিসপত্র ছিল, সেগুলো বিক্রি করে দিয়েছি, তাতে কিছু টাকা হয়েছে। 10,000 টাকা কম ছিল। কেউ ধার দিতে চায় না, কারণ আমার বাবা নেই যে ইনকাম করে তাদের টাকা পরিশোধ করে দেব। আমি এত করে সবাইকে বললাম যে আমি জব করি, আপনাদের টাকা দিয়ে দেব 1 মাসের ভিতরে, কিন্তু কেউ রাজি ছিল না। অনেক কান্নাকাটি করেছি এবং তাদের হাতে পায়ে ধরেছি, তাও রাজি হয়নি। শেষ পর্যন্ত কোনো কিছু উপায় না পেয়ে আর কিছু বলতে পারলাম না, কান্না করে দিলাম। ছি,
আমি এটা কি করলাম? আমি এত বড় অমানুষ হলাম কি করে? একটা নিরীহ মেয়ের ইজ্জত নিয়ে নিলাম, তাও আবার টাকার বিনিময়ে। যদি একটাবার তার জীবনের কাহিনী শুনতে চাইতাম, তাহলে হয়তো আমি তার সাথে এরকম কিছুই করতাম না। আর আমিও এর আগে কোনো মেয়েকে এরকম ভাবে ছুঁয়েও দেখিনি। প্লিজ কান্না করবেন না। আপনি যদি এরকম ভাবে ভেঙে পড়েন, তাহলে আপনার ভাইয়ের পাশে থাকবে কে? তাও আমি আমার কান্না আটকাতে পারছি না, কান্না করেই যাচ্ছি। কেন জানি আজকে কান্না করতে খুব ভালো লাগতেছে। আপনার দেওয়া ঠিকানা মতো আমি চলে এসেছি। এখন কোন দিকে যাব? সামনে গিয়ে ডানে একটা গলি পাবেন, সেই গলির সামনে আমাকে নামিয়ে দিন। তারপর দুইজনের মাঝে আবার নীরবতা। আমরা এসে গেছি। এটাই কি আপনার সেই গলি? হ্যাঁ, এখানেই আমার বাসা। আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এরকম উপকার করার জন্য। আচ্ছা, আপনার ভাইকে কোন হসপিটালে ভর্তি করা হয়েছে? কুড়িগ্রাম সেবা ক্লিনিক। আচ্ছা, আপনার ভাইয়ের নামটা বলবেন প্লিজ? কেন বলুন তো, আপনি আমার বিষয়ে এত জানতে চাচ্ছেন? আরে বলুন না, এমনি শুনলাম আর কি। নাম কি আপনার ভাইয়ের? মাসুদ রানা। আচ্ছা, আপনি বাসায় যান, আমি আমার বাসায় চলে যাচ্ছি। একটু ইম্পর্টেন্ট কাজ আছে তো, নয়তো আপনাকে বাসা অবধি দিয়ে আসতাম। আরে লাগবে না, এই তো সামনেই আমার বাসা আছে। আচ্ছা ঠিক আছে, বাই। তারপর উনি গাড়ি ঘুরিয়ে চলে গেলেন আর আমি বাসার ভিতরে প্রবেশ করলাম। বাসার ভিতর প্রবেশ করেই দেখি মা খাবার টেবিলে বসে আছে, হয়তো আমার জন্য অপেক্ষা করতেছে। মা, তুমি এখনো ঘুমাওনি? এভাবে বসে আছো কেন? তোকে ছাড়া কখনো কি আমার খাবার গলা দিয়ে নামে? উফ মা, তুমি এই অসুস্থ শরীর নিয়ে এখানে বসে থাকার কি আছে? অনেক হয়েছে, অনেক রাত হয়েছে, এখন চুপচাপ আয় খেয়ে নে। তারপর মায়ের সাথে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষে, কি রে মা, টাকা জোগাড় করতে পেরেছিস? হ্যাঁ মা, এই যে নাও টাকা। কালকে সকালেই হসপিটালের ডাক্তারকে জমা দিয়ে আমার ভাইয়ের অপারেশনটা করিয়ে নেব। একটু মুস্কি হাসি দিয়ে আম্মার সাথে কথাটা বললাম। মা যদি সত্যটা জানতে পায়, তাহলে আমাকে কখনোই মেনে নেবে না। তোর বাপ নেই, তাই তোকে এত কষ্ট করতে হচ্ছে, দিন নেই রাত নেই। মা প্লিজ কান্না করো না এভাবে। তুমি তো জানো তোমার চোখের পানি আমার সহ্য হয় না। আচ্ছা এখন খেয়ে ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে আর অনেক খাটাখাটনি করেছো। আজকে তোর বৌদি অনেক ধকল গেছে, এখন তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে পড়, রেস্ট নে, কালকে সকালে আবার হসপিটালে যেতে হবে। মা, তুমি আবার বেশি রাত না জেগে তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ো, কালকে সকালে একটু কাজ করতেই হবে। তারপর আমি মাকে মায়ের রুমে দিয়ে এসে আমার রুমে আসলাম। এসে গলা থেকে ওড়নাটা সরিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখি অনেক জায়গায় দাগ হয়ে আছে। তার সেই স্পর্শগুলো মনে পড়তেই ঢুকরে কান্না করতে ইচ্ছা করতেছে। দৌড়ে গিয়ে বাথরুমে চলে গেলাম, গিয়ে শাওয়ারটা ছেড়ে দিয়ে নিচে বসে পড়লাম। আর যেসব জায়গায় দাগগুলো আছে, আমি সেখানে যেখানে যেখানে তিনি আমাকে স্পর্শ করেছে সেই জায়গাগুলোতে ঘষতে লাগলাম আর কান্না করতে লাগলাম। এতদিন থেকে যে আমি এত কষ্ট করে নিজেকে ঠিক রেখেছি, কোনো প্রেম করিনি, সেই মেয়ে আজকে আমি সব সময় একটা জিনিস চিন্তা করে এসেছি, প্রেম করব না, বিয়ের পর স্বামীকে আমার সবটা দিয়ে ভালোবাসবো। কিন্তু আজকে আমার সেই স্বপ্নে মাটি চাপা দিতে হলো। উফ, এরকম করো কেন? টাকা দিব তো, তার বিনিময়ে তুমি তোমার সুন্দর দেহটা দাও, হয়ে গেল। প্লিজ না, এরকম করবেন না। আমি যতই পিছিয়ে যাচ্ছি, লোকটা ততই এগিয়ে আসতে লাগলো। তোমার না টাকা লাগবে, আমি দেব তো, তার জন্য তুমি তোমার দেহটা দাও। আমি কান্না করতেছি আর পালানোর চেষ্টা করতেছি, কেন পারতেছি না। লোকটা হঠাৎ করে আমার ওড়না ধরে টান দিলেন। আমি খুব জোরে চিৎকার দিলাম, না। আর তখনই আমার ঘুম ভেঙে গেল। ওহ, তার মানে আমি স্বপ্ন দেখছিলাম এতক্ষণ। কি রে মা, কি হয়েছে? কিছু না আম্মু, চিৎকার করলি যে? একটা বাজে স্বপ্ন ছিল আম্মু। ঘুমিয়ে পড়। আমার গা কেমন শিউরে উঠতে লাগলো। আমার খুব ভয় হচ্ছে, যদি লোকটা সবাইকে বলে দেয় যে আমি দেহ বিক্রি করি, তখন? না, আমি এসব কি ভাবছি, সব বাজে চিন্তা। আমি আর কিছুই ভাবতে পারলাম না। উফ, মাথাটা ব্যথা করতেছে, তাই ঘুমানোর চেষ্টা করতে লাগলাম। কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। সকালবেলা, আম্মু সকাল হয়ে গেছে, ওঠো। ও
টের পাইলাম না আজকে। তোমাকে কালকে রাতেই বলছি বেশি রাত জাগবে না। তুমি হয়তো রাত জাগছো নিশ্চয়ই, তার জন্য তোমার সকাল সকাল ঘুম ভাঙছে না। পাগলি মেয়ে কোথাকার, যখন মা হবি না তখন সন্তানের কিছু হলে বুঝতে পারবি যে মায়ের মন কি বলে। উফ আম্মু, সকাল সকাল মেজাজটা খারাপ করে দেবে না, বুঝেছো? আমি কত কষ্ট করে টাকা আনলাম যে ভাইটাকে তাড়াতাড়ি বাসায় নিয়ে আসবো, আর এখন তোমার বক বক শুনতে হচ্ছে আমাকে। তাড়াতাড়ি ওঠো তো। আম্মু আর কিছু বললো না, চুপচাপ উঠে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। জানে যে এখন কিছু বললে আমি রেগে যাব। আমার ভাইকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে। আমার ভাইকে আমার মায়ের বুকে ফিরিয়ে দিতে পারবো তো? আল্লাহ, এমন কিছু আমাদের সাথে করিও না যার জন্য আমার মায়ের বুকটা যেন খালি না হয়। যে ভাইয়ের জন্য আমি আমার সবচেয়ে বড় সম্পদ বিক্রি করে দিয়েছি, সেই ভাইটাকে তুমি নিয়ে নিও না। এইদিকে একজন লোক এসে হসপিটালে মিলনকে খুঁজতে লাগলো। এই যে নার্স, এখানে গত কয়েকদিন যাবৎ মিলন নামে কোনো পেশেন্ট আছে? হ্যাঁ আছে, তবে আপনি রোগীর কি হন? আর আমার জানা মতে রোগীর শুধু মা আর বোন আছে, তাহলে আপনি কে? আমি মিলনের ভাইয়া লাগি। আমি ওর বোনের স্বামী। ও আচ্ছা, আসেন, আমি আপনাকে রুম দেখিয়ে দিচ্ছি। আমাকে রুম দেখিয়ে দিতে হবে না, এখানে সব থেকে ভালো ডাক্তারকে, আমাকে সেই রুমে নিয়ে চলুন। আপনি এসেছেন রোগীকে দেখতে, তাহলে ডাক্তার দিয়ে কি করবেন? আমি বুঝতেছি না আপনি এত কথা বলেন কেন। আপনি এই হসপিটালের নার্স, তাহলে আপনাকে আমি যেটা বলতেছি, আপনার দায়িত্ব আমাকে সঠিক জায়গা মতো পৌঁছে দেওয়া। ওকে, আমার সাথে সাথে আসুন। এইখানে একটু দাঁড়ান, আমি স্যারের সাথে কথা বলে আসি। একটু তাড়াতাড়ি করবেন প্লিজ। ওকে স্যার, আপনার সাথে কেউ একজন দেখা করতে চায় মিলন নামের পেশেন্টের ব্যাপারে। আচ্ছা, পাঠিয়ে দেন, দেখি কে তিনি। তারপর নার্স বাহিরে এসে অচেনা লোকটাকে ভেতরে পাঠিয়ে দিল। জি বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? জি, আপনাদের হসপিটালে যে মিলন নামে রোগী ভর্তি আছে, তার অপারেশন করুন এখন, আর যত টাকা লাগে আমি দেব। কিন্তু আপনি কে? আর আপনি মিলনের জন্য এত টাকা দিচ্ছেন বা কেন? আমি তো আপনাকে চিনলাম না। আর এই রোগীকে যে ভর্তি করাইছে, আমার জানা মতে তার মা বোন আছে, আর কেউ নেই। তাহলে আপনি কে? আমি রোগীর দুলা ভাই। এখন কত টাকা লাগবে বলুন, আমি চেক দিয়ে যাচ্ছি। আর এখানে যে আমি এসেছি বা আমি টাকা দিয়েছি অপারেশন করার জন্য, এসব কাউকে বলবেন না। শুধু বলবেন একজন অচেনা মানুষ এসে দিয়ে গেছে। কারণ আমাদের মাঝে এখন একটু ঝামেলা চলছে, তাই এসব গোপন রাখাই ভালো। আমি চাই না ছেলেটার কিছু হোক, আর ছেলেটার কিছু হয়ে গেলে আপনার হসপিটালে আর কখনোই কোনো রোগী আসবে না। কথাটা মাথায় রাখবেন। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন নাকি হুমকি দিচ্ছেন? কোনটা? আমি আপনাকে কোনোটাই দিচ্ছি না, প্লিজ কাজটা করুন তাড়াতাড়ি, নয়তো ছেলেটা না বাঁচলে তার পরিবারের কি অবস্থা হবে একটু ভেবে দেখেছেন? তার মায়ের কোল খালি হয়ে যাবে। জি, আমি সব ব্যবস্থা করতেছি। আপনি অ্যাকাউন্টে গিয়ে টাকা জমা দিয়ে আসতে পারেন। আর হ্যাঁ, এখানে একটা বন্ড সই দেন। ওকে, আমি আপনার সাথে ফোনে কন্ট্যাক্ট করব, কিন্তু এই কথাটা ওনাদের কাউকেই বলবেন না। ওকে। এইদিকে আম্মু একটু জলদি করো, লেট হয়ে যাচ্ছে তো। এই তো আমি রেডি, চল। যখনই হাঁটতে যাব তখনই ব্যথা অনুভব করলাম। কারণটা বুঝলাম না। আমি তো কাল পর্যন্ত ঠিকই ছিলাম এবং আজ সকালে ঠিক ছিলাম, তাহলে এখন ব্যথা হচ্ছে কেন? কি রে মা, এইভাবে হাঁটিস কেন? পায়ে ব্যথা পাইছিস? না, আমি ঠিক আছি, তুমি চলো। আজকে তোর বাবা নেই বলে তোর উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে, তাই না? খুব কষ্ট হচ্ছে, তাই না রে মা? উফ মা, তুমি সব সময় বেশি বোঝো। আমি কিছু বললেই তুই রেগে যাস কেন বুঝি না। আমাকে তো বলবি তোর কি হয়েছে, তাই না? আমার কিছু হয় নাই, তুমি আমাকে নিয়ে চিন্তা করা কমাও। আর লেট হয়ে যাচ্ছে এমনিতেই। তারপর আম্মু সহ আমি একটা রিক্সা ভাড়া করে হসপিটালে চলে আসলাম। আম্মু তুমি যাও, আমি রিক্সা ভাড়া মিটিয়ে আসি। ওকে মামা, কত হয়েছে? এই নিন, আপনাকে ধন্যবাদ সঠিক সময়ে পৌঁছে দেওয়ার জন্য। রিক্সাওয়ালা কিছু না বলে সুন্দর একটা হাসি দিয়ে চলে গেলেন। আমি হসপিটালে ঢুকে দেখি আম্মু নার্সের সাথে তর্ক করতেছে, কিন্তু বিষয়টা কি বুঝলাম না। বিষয়টা ঠিক মতো বুঝতে আমিও ওখানে চলে আসলাম। কি হয়েছে আম্মু, এরকম তর্ক করতেছো কেন ওনার সাথে? দেখ না রে মা, নার্স কি বলতে চাইছে। আচ্ছা, কি হয়েছে আমাকে একটু বলবেন প্লিজ? আপনার ভাইয়ার এখন অপারেশন চলছে। কি অপারেশন চলতেছে মানে?
আমি বেশ অবাক হলাম যে ডক্টর টাকা ছাড়া আমার ভাইকে হসপিটালে নিতে চাচ্ছিল না, সেই ডক্টর আমার ভাইকে ফ্রি অপারেশন করাবে। এটা কিভাবে হতে পারে? আপনার স্বামী একটু আগে এসেছিল, তিনি টাকা জমা দিয়ে গেছেন আর ডাক্তার সাহেবের সাথে কথা বলেছেন, তাই আপনার ভাইয়ের অপারেশন চলছে। আমি অবাকের উপর অবাক হচ্ছিলাম, কারণ আমার স্বামী, আমার তো এখনো বিয়েই হয়নি, আমার স্বামী আসবে কোথা থেকে? আর তার উপর বড় কথা হইল লোকটা কে হতে পারে? আপনার কি মাথা গেছে নাকি? আমাকে দেখে কি মনে হয় আমি বিবাহিত মহিলা? আমি অনেকবার লোকটাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি পেশেন্টের কি হন। লোকটা বেশ গভীর, আমাকে ধমক দিয়ে বলে তোমাকে যেটা করতে বলেছি সেটাই করো। বাহ বাহ, আপনাকে ধমক দিল আর আপনি সোজা সবটা মেনে নিলেন? আমাদের একটু জানানোর প্রয়োজন বোধ করলেন না, তাই না? দেখুন, আমি এত কথার উত্তর দিতে পারবো না। লোকটা ডক্টর উমার স্যারের সাথে কথা বলেছেন আর তিনি এখন আপনার ভাইয়ের অপারেশন করছে। ওনার সাথে এভাবে বকাঝকা না করে চল না অপারেশন থিয়েটারের সামনে গিয়ে বসি। ডক্টর সাহেবের হলে তার সাথে কথা বলে দেখি আসলে বিষয়টা কি। আমার ভাইয়ের যদি কিছু হয় না, আমি আপনাদের বিরুদ্ধে মামলা করব। চুপ থাকতো, এসব কথা বলতে নেই। আল্লাহকে ডাক, আল্লাহ যা চাইবে তাই হবে। তারপর আম্মু আমাকে টেনে অপারেশন থিয়েটারের সামনে চেয়ারে নিয়ে গিয়ে বসালো। এত টেনশন করিস না তো, যেটা ভাগ্যে লেখা আছে সেটাই হবে। আমি ঠিক বুঝতে পারতেছি না, আম্মু যতই আমাকে টেনশন মুক্ত থাকতে বলছে, কিন্তু আম্মু নিজেই অনেক টেনশনে আছে। আসলে মায়েরা কখনো সন্তানের অমঙ্গল চায় না। আমাকে ঠিক থাকতে বলছে, অথচ নিজের ভেতর যে কতটা ক্ষতবিক্ষত হচ্ছে সেটা হয়তো আমি অনুভব পর্যন্ত করতে পারতেছি না। আম্মু আমাকে সত্যি করে একটা কথা বলবা? পাগলি মেয়ে দেখো কি বলে। আচ্ছা বল। তুমি আমাদেরকে খুব ভালোবাসো, তাই না? পাগলি মেয়ে, কি যাতা বলতেছিস? মা তোমাকে ভালোবাসবে না তো কাকে ভালোবাসবে? কথাটা বলে আম্মু কান্না করে দিল। আমি স্পষ্ট বুঝতে পারতেছি আম্মুর মনের ব্যথা কতটা। কিছুক্ষণের মধ্যে ডক্টর সাহেব বেরিয়ে এলেন। তাহলে আপনারা এসেছেন, যাই হোক ভালোই হলো। আমার ছেলের এখন কি অবস্থা ডক্টর সাহেব? এখন আপনারা অনেকটাই চিন্তামুক্ত থাকতে পারেন, 24 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে আসবে। আল্লাহর কাছে কোটি কোটি বার শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। এই শুনছি রে মা, আমার ছেলে ভালো হয়ে যাবে। আম্মু খুশিতে কান্না করে ফেললো। ডক্টর সাহেব, আমি কি এখন আমার ছেলেকে একটু দেখতে পারি? এখন দেখতে পাবেন না, একটু পর আপনার ছেলেকে ক্যাবিনে শিফট করা হবে, সেখানে গিয়ে দেখতে পাবেন। ও, আপনারা এখানে একটু অপেক্ষা করুন, একটু পর নার্স আপনাদের ডেকে নিয়ে যাবে। ডক্টর আঙ্কেল, আপনার সাথে আমার কিছু কথা ছিল জরুরি। হ্যাঁ বলো মা, কি বলতে চাও? আপনি তো প্রথমে টাকা ছাড়া আমার ভাইকে আপনাদের হসপিটালে নিতেই চাচ্ছিলেন না, আর এখন আপনি আমাদের কাছ থেকে টাকা না নিয়ে অপারেশনটা করলেন। আমি না কিছু বুঝতেছি না, ব্যাপারটা কি আমাকে একটু খুলে বলবেন? আসলে মা, আমার এখানে কিছু করার নেই, ঊর্ধ্বতন কর্মকর্তাদের আদেশ আমাদের মানতে হয়। আমরা এখানে চাকরি করি, আমাদের নিজস্ব প্রতিষ্ঠান না। আর তুমি বললো না টাকা ছাড়া অপারেশন করলাম কিভাবে? আমাদের কাছে টাকা জমা হওয়ার পর তোমার ভাইয়ের অপারেশনটা হয়েছে। টাকাটা দিল কে? আর হঠাৎ করে এত টাকা আমার ভাইয়ের জন্য দিবেটাকে? দেখো মা, এটা আমি বলতে পারবো না। আমি বেশ অবাক হলাম, কিন্তু কেন আঙ্কেল? শুধু এটা জেনে রাখো, তোমার আপন কেউ টাকাটা দিয়েছে, আর আমি তার নাম ঠিকানা বা পরিচয় তোমাকে এখন দিতে পারবো না, যদি তিনি অনুমতি না দেন তো। উনি অনুমতি দেবে মানে? আসলে আমি তাকে কথা দিয়েছি, আর আমি কথা দিলে কথা রাখার চেষ্টা করি। আমি এখন আসছি, একটু পর নার্স এসে আপনাদের ক্যাবিনে নিয়ে যাবে। ডক্টর আঙ্কেল আরেকটুও দাঁড়ালেন না, চলে গেলেন তার নিজের ক্যাবিনে। যে আমার এত বড় উপকার করছে, আমি দোয়া করি তার জন্য সব সময় মঙ্গল হয়। হ্যাঁ মা, এত বড় উপকার করেছে যে তার তো মঙ্গল কামনা করা আমাদের উচিত। এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন একটু ব্যথা ব্যথা অনুভব হচ্ছে, আর ব্যথা অনুভব হতেই আমার গতকাল রাতের কথা মনে পড়ে গেল। আম্মুকে তো এই কথা বলাও যাবে না, বললে আম্মু আমার মুখটাও দেখতে চাইবে না। কি করব ভেবে পাচ্ছি না। আম্মু তুমি এখানে একটু বসো, আমি একটু আসি। এখন তুই কোথায় যাবি? আম্মু আমি একটু বাথরুমে যাব। ওকে। আম্মুকে মিথ্যা কথা বলে আমি একটু গাইনি ডক্টরের সাথে দেখা করতে গেলাম। ওনার সাথে কথা বলে কিছু পরামর্শের সাথে একটা মেডিসিন লিখে নিলাম, যাতে করে খুব তাড়াতাড়ি ব্যথাটা দূর হতে সাহায্য করে, নয়তো আম্মুর চোখে খুব জলদি ধরা পড়ব। টাকা
টাকা মানুষকে কত কিছু করতে বাধ্য করে। গতকাল আমি এই সময়ে একজন ভার্জিন ছিলাম, আর আজকে এই সময় আমি একজন নষ্ট মেয়ে। আসলে নিয়তির পরিহাস কোনো দিকে যায় বোঝা বড় মুশকিল। হয়তো এই খবরটা যদি কেউ জানতে পারে তাহলে এই সমাজে আমি আর মুখ দেখাতে পারবো না। আমি এসব ভাবতেছি আর আনমনে হাঁটতেছি, হঠাৎ করে কে জানি আমার হাতটা ধরে টান দিলেন। আরে আপনি এখানে কিভাবে? আমার ভালো থাকা না থাকা সেটা পুরোটাই নির্ভর করে আমার ভাইয়ের উপর আর আমার মায়ের উপর। তারা দুজন ভালো থাকলে আমি ভালো থাকি। এত খেয়াল রাখেন আপনার পরিবারের উপর? যদি তাদের খেয়াল না রাখি তাহলে আমি পৃথিবীতে বেঁচে থাকবো কি নিয়ে? আপনার সাথে যুক্তিতে হয়তো আমি পারবো না, কারণ আপনি অনেক যুক্তি দেখাতে পারবেন। আপনি বললেন না এখানে কেন এসেছেন? এসেছিলাম, একটু কাজ ছিল। ও আচ্ছা, আপনি কি আমারও টাকার জন্য দেহ বিক্রি করবেন? কেন কিনবেন বুঝি? সেরকম কিছু না। আপনি মনে হয় নিত্য নতুন দেহের স্বাদ ভোগ করতে খুব পছন্দ করেন। আমি কি একবারও ওই কথা বলছি যে আমি মেয়েদের দেহকে খুব পছন্দ করি? না তা বলেননি, কিন্তু আপনি যেহেতু আবার জিজ্ঞেস করতেছেন তাই ভাবলাম আপনি হয়তো নিত্য নতুন দেহকে খুব পছন্দ করেন। আচ্ছা, আপনি এরকম উদাসীন কথাবার্তা বলেন কেন? কই, আমার কথা তো উদাসীন মনে হচ্ছে না। তাহলে আপনার কাছে মনে হওয়ার কারণটা কি? উফ, আপনার ফোন নাম্বারটা দিন তো। সরি, আমি অপরিচিত কাউকে আমার ফোন নাম্বার দেই না। দেখুন, ভালো ভালো বলছি, ফোন নাম্বারটা দিয়ে দিন। আজব তো, আপনি এসব কি বলতেছেন? আমি তো আপনাকে চিনি না, আপনাকে আমার ফোন নাম্বার দেব কেন? আমি কিছু শুনতে চাই না, আমি শুধু আপনার ফোন নাম্বারটা চাইছি। আর আপনি সোজা সাপটা দিয়ে দেন, নয়তো না হয় আমি আপনার কাছে ভুল করে আমার দেহটা বিক্রি করে দিয়েছি, তাই বলে কি আমি আপনার কাছে আমার সবকিছু বিক্রি করে দিয়েছি? আর চিন্তা ভাবনা, আমার ইচ্ছা অনিচ্ছা সবকিছু? যদি বলি তাই। এরকম আজব কথাবার্তা বলা বাদ দিন, আর আপনি এখন আসতে পারেন। ভালোভাবে কথাটা বললাম, তাই গায়ে লাগতেছে না। এখন কি আমি খারাপ ব্যবহার করব আপনার সাথে? আশ্চর্য, আপনি এরকম করতেছেন কেন, তাও আবার এরকম একটা হসপিটালে? আমি আপনার ফোন নাম্বারটা চাইছি, আপনি ফোন নাম্বারটা দিলে আমি এখান থেকে চলে যাব। না, আমি আপনাকে ফোন নাম্বার দিতে পারবো না। ভেবে বলতেছেন তো? হ্যাঁ। আমি ওখান থেকে চলে আসতে নিতেই লোকটা আমার হাত টেনে ধরে। কি হলো, এরকম অভদ্রতার মতো কাজ করতেছেন কেন? উনি কিছুই না শুনে শুধু আমাকে ওনার কাছে টেনে নিচ্ছে। উফ, আপনি কিন্তু এটা মোটেও ঠিক করছেন না, এটা হসপিটাল। আমার কথাগুলো মনে হয় ওনার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, তার কান অব্দি মনে হয় পৌঁছাচ্ছে না। ওনার বুকের সাথে আমাকে একদম মিশিয়ে নিলেন। আমি কিন্তু এবার চিৎকার করতে বাধ্য হব। উনি তাও কিছু বলছেন না, ওনার মতো উনি কাজ করেই যাচ্ছে। এবার পিঠে স্লাইড করতে করতে একেবারে পেটে স্লাইড করতেছে। আমার একদম অসহ্য লাগতেছে। আমি তো ব্যথার জন্য দাঁড়িয়ে থাকতে পারতেছি না, কোমর ব্যথা বেড়েই চলছে। আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? উনি তাও কোনো কথা বলতেছেন না। আমি আমার সর্বশক্তি দিয়ে ওনাকে সরানোর চেষ্টা করতেছি, কিন্তু তাও পারতেছি না, কারণ আমার শক্তির কাছে ওনার শক্তি অনেক বিশাল। আমি কান্না করে দিলাম। ওনার এরকম ব্যবহার দেখে আমি ভাবতে পারিনি উনি এখানে এরকমটা করবে আমার সাথে। আমার কান্নার শব্দ শুনে উনি আমাকে ছেড়ে দিয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালেন। আমি আর আমার রাগটাকে কন্ট্রোল করতে না পারায় ওনাকে সজোরে একটা থাপ্পড় মারলাম। নিজেকে কি ভাবেন আপনি? আপনার না হয় কোটি কোটি টাকা আছে, আপনি চাইলেই দিনে 10 থেকে 12টা মেয়েকে ব্যবহার করতে পারেন। আমরা গরিব মানুষ, আমাদেরও তো টাকা পয়সা নেই। অভাবে পড়ে নিজের সবচেয়ে বড় সম্পদ সেটা বিক্রি করে দিছি। আর সব থেকে বড় কথা, আপনি আমাকে টাকা দিয়েছেন, আমার দেহ ভোগ করেছেন, তাহলে এখন আপনি আমার সাথে এরকম জোর করতেছেন কেন? আমি তো বলেই দিয়েছি আমার নাম্বার আপনাকে দিতে পারবো না। আর আপনি যেটা আমার সাথে করলেন, ছি, এটা আমি কখনো ভাবতে পারিনি। আরে আমি কাকে কি বলছি যে টাকা দিয়ে নিত্য নতুন মেয়েকে ভোগ করে, তার ভিতর মনুষ্যত্ব থাকতে পারে না?
এটা আমার জানা উচিত। কান্না করতে করতে কথাগুলো বলে ফেললাম। আসলে মানুষ যে নিজেকে কিভাবে, টাকার কাছে সব কিছুই মূল্যহীন। শোনো, আমি আর কিছুই শুনতে চাই না। আপনি এখন আমার চোখের সামনে থেকে যাবেন। কথাটা বলে আমি ওখান থেকে চলে আসলাম। উনি পিছন থেকে অনেকবার ডেকেছেন, বাট আমি এই রকম বেয়াদব মানুষের সাথে কথা বলতে চাই না। আমি আম্মুর কাছে গিয়ে বসলাম। কি রে মা, এতক্ষণ কোথায় ছিলি? আর তোর চোখে পানি কেন? আসলে আম্মু, আমার একজন পরিচিত বন্ধুর সাথে দেখা হয়েছিল, তো তার সাথে কথা বললাম, আর চোখে মনে হয় কিছু পড়েছে, তাই পানি চলে এসেছে। তুই কি আমার থেকে কিছু লুকাতে চাচ্ছিস? আরে আম্মু, তুমি কি বলো? তোমার থেকে আমি কি লুকাবো? দেখ মা, তোর মনের ভিতরে কি চলছে আমি জানি না, তবে শুধু একটা কথা মনে রাখবে, যা করবে ভেবে চিন্তে করবে। আম্মু, তুমি শুধু শুধু চিন্তা করতেছো আমাকে নিয়ে। তোমাকে কোনো চিন্তা করতে হবে না। চলো ভাইয়াকে দেখে আসি। যদি কোনো সমস্যা হয় মায়ের কাছে লুকাবি না। আরে আম্মু, তোমার কাছে লুকাবো এমন কোনো কথা আছে নাকি? আমার পেটে যা থাকে সব তো তুমি জানো। আপনার ভাইয়াকে কেবিনে শিফট করা হয়েছে, এখন দেখতে পারেন তাকে, কিন্তু তার সাথে এখন কথা বলতে পারবেন না। 72 ঘন্টা পর তার সাথে কথা বলতে হবে আপনাদের। থ্যাংক ইউ নার্স, আর সরি। সরি বলতে হবে না, আমাদের বোঝা উচিত ছিল এটা। এখন যান, দেখে আসুন, আপনাদের অপেক্ষার প্রহর শেষ। তারপর আম্মু আর আমি ক্যাবিনে গেলাম। গিয়ে দেখি আমার ভাইটা শুয়ে আছে। কি সুন্দর লাগতেছে তাকে। এইদিকে হ্যালো শামীম, একটা মেয়েকে তুলে আনতে হবে। তোর আবার মাথায় কি ঢুকলো? মেয়েকে তুলে আনবি মানে তোর মাথা ঠিক আছে নাকি গেছে মাল খেয়ে? আমি একদম ঠিক আছি। তোকে যেটা বললাম সেটা কর তাড়াতাড়ি। ভালো করে ভেবে দেখ, এইসব কাজ করা ঠিক হবে না, পুলিশ কেস পর্যন্ত হতে পারে। তুই আমার রাগ সম্পর্কে ভালোভাবে জানিস। আমার মাথাটা এখন গরম আছে, আর আমি যেটা করতে চাই সেটা করি। তুই তো সেটাও ভালো করে জানিস। তাহলে এরকম ন্যাকামো না করে আমি যেটা বলছি সেটা কর, নয়তো তোকে আজকে আমি। ওকে, তোমার যা ইচ্ছা তাই হবে, কিন্তু এর মাঝে আমাকে টানবি না। তার মানে তুই আমাকে এই কাজটা করতে সাহায্য করবি না, তাই তো? আমি কি বলেছি যে আমি সাহায্য করব না? দেখ, এরকম পেঁচাই কথা বলবি না, সরাসরি বল এখন কি আমাকে সাহায্য করবি কিনা। ওকে, সাহায্য করব। এখন মেয়ের ছবি পাঠা, ঠিকানাটা দে। মেয়েটার ছবি তো আমার কাছে নেই, তার ঠিকানা আছে। এইরকম বোকার মতো কথা বলবি না। তুই ঠিকানা দিবি, আর আমি যাকে তাকে তুলে আনবো, সেটা তোর মনের মানুষ হবে না। আবার তাকে রেখে আসবো, আবার আর একটাকে তুলে আনবো, সেটা হবে না। আবার তুলে আনবো, সেটা হবে না। আবার তুলে আনবো। আমি কি এক এক করে ওই এলাকার সব মেয়েকে তুলে আনবো নাকি? তুই গাধার মতো কথা বলে বন্ধ কর। আমি যাবো তোর সাথে, বুঝছিস? আর আমি যাকে দেখিয়ে দেব তাকেই তুলে আনতে হবে, অন্য কাউকে না। আর তুলে আনার পর যদি মেয়েটা বিয়ে করতে রাজি না হয় তখন? বিয়ে করতে রাজি হবে না মানে? 100 বার রাজি হবে। জোরপূর্বক বিয়ে করবো আমি। তাতে কি, মেয়েটা তোকে মন থেকে ভালোবাসবে। ওই মেয়ের মনে তোর জন্য শুধু থাকবে ঘৃণা, আর কিছু থাকবে না, বুঝেছিস? এখন ভেবে দেখ ব্যাপারটা। ওই, তুই আমাকে জ্ঞান দিবি না। যেটা করতে বলছি সেটাই কর। আর আমি বাসায় যাচ্ছি, সন্ধ্যায় তোর সাথে দেখা হচ্ছে। অন্তত আঙ্কেল আন্টিকে বলিস যে তুই বিয়ে করতে যাচ্ছিস। আপাতত কাউকে জানাবো না, শুধু তুই, আমি আর মেয়েটা, আর অন্য কেউ জানবে না। মানে তুই কি লুকিয়ে বিয়েটা করতে চাচ্ছিস? কিছুটা সেরকমই। আচ্ছা, তোর যেটা মন চাই সেটাই কর। আমি তোকে বোঝাতে পারবো না, তোকে বোঝাতে গেলে আমি পাগল হয়ে যাব। আচ্ছা ভাই, সন্ধ্যায় দেখা হচ্ছে। ওকে। তারপর ফোন কেটে দিয়ে বাড়ি গেল। এইদিকে আম্মু, তুমি বাসায় যাও, আমি ভাইয়ার সাথে রাতে থাকবো। আরে পাগলি মেয়ে, কি বলিস? আমি থাকবো, তুই বাসায় গিয়ে থাক। আর আম্মু না, তোমার এখানে থাকতে কষ্ট হবে, আর আমি এটা কখনোই চাই না যে আমি থাকতে আমার মা কষ্ট করবে। আরে পাগলি মেয়ে, চুপচাপ থাক, বাসায় যা, আমি থাকতে পারবো। আম্মু, তুমি বোঝার চেষ্টা করো, তোমার শরীরের অবস্থা খারাপ, তুমি বাসায় যাও, আমি এখানে থাকতে পারবো। আমি তোকে আদেশ করতেছি, তুই এখন বাসায় যাবি আর আমি এখানে থাকবো।
উফ আম্মু। আর কোনো কথা হচ্ছে না। ওকে, তাহলে আমি বাসায় যাচ্ছি। টেবিলে সবকিছু রাখা আছে। সময় মতো ভাইয়াকে ওষুধ খাইয়ে দিও, আর তুমিও ঠিক মতো ঘুমিয়ে পড়ো, রাতে জেগো না আবার। আচ্ছা, তোর কথাই হবে। এখন তুই বাসায় যা, সন্ধ্যা হয়ে যাচ্ছে। এখন ছেলেকে পাইছো তো মেয়েকে তাড়িয়ে দিচ্ছ, তাই না? এখন কোনো বকা দেওয়ার ইচ্ছে নেই আমার, তাই চুপচাপ আছি। যদি বকা শুনতে না চাস তাহলে বাসায় গিয়ে রেস্ট নে, কাল সকাল সকাল চলে আসিস। ওকে আমার লক্ষ্মী আম্মু। আম্মুর গালে একটা পাপ্পি দিয়ে বেরিয়ে পড়লাম। পাগলি মেয়ে আমার, আজকে যদি তোর বাপ বেঁচে থাকতো তোকে একটু কষ্ট করতে হতো না রে মা। হসপিটাল থেকে বেরিয়ে দেখি রাস্তায় কোনো রিক্সা দেখা যাচ্ছে না। সন্ধ্যার সময় তো, তাই সচরাচর এখানে সন্ধ্যার সময় এসে রিক্সা পাওয়া যায়, কিন্তু আজকে কেন জানি রিক্সা দেখতে পাচ্ছি না। উফ, কেমনটা লাগে, একটা রিক্সাও নেই। এখন হেঁটে হেঁটে যেতে হবে, ভাবতেই কান্না পাচ্ছে। এমনিতেই ব্যথা, তার উপর যদি এতটা পথ হেঁটে যাই, না জানি সকালে ঘুম থেকে উঠতে পারবো কিনা। এইদিকে ওইদিকে দেখতে লাগলাম কোনো রিক্সা দেখা যায় কিনা, কিন্তু না, হয়তো আমার ভাগ্যটাই খারাপ। দূর, আর কিছু না ভেবে হাঁটা শুরু করলাম। দেখি সামনে গিয়ে রিক্সা পাই কিনা। রাস্তার এক সাইডে দেখতে পাচ্ছি তার রাস্তা দিয়ে কত রঙের গাড়ি চলাচল করতেছে। সন্ধ্যার সময় তো, তাই পরিবেশটা একটু মজাদার লাগতেছে আমার কাছে। ইচ্ছে করতেছে আমি এই প্রকৃতির সাথে মিশে যাই, তাহলে থাকবে না কোনো কষ্ট, থাকবে না কোনো দুঃখ। আসলে মানুষ এমন একটা প্রাণী যাকে সব কিছুর সাথে মানিয়ে চলতে হয়। শত কষ্টের মাঝেও নিজেকে বাঁচিয়ে রাখতে হয়। প্রতিনিয়ত আমরা কত কিছুই না করতেছি শুধু ভালোভাবে বেঁচে থাকার জন্য, আর শান্তিতে দুবেলা দুমুঠো ভাত খাওয়ার জন্য। আমরা মানব জাতি কতই না আজব, তাই না? কিছু কিছু বড় লোক আছে যারা গরিবদের পেটে লাথি দেয়। হয়তো আমি যেমন দরিদ্রতার কারণে জমা সব থেকে বড় সম্পত্তি বিক্রি করে দিয়েছি, পতিতালয়ে যে মেয়েগুলো আছে তারা হয়তো পেটের দায়ে ওইসব কাজ করতে বাধ্য হয়। আসলে প্রতিটা পতিতা নারীকে জিজ্ঞেস করলে, তার অতীতটা জানতে চাইলে, তার মুখ থেকে শুনতে হবে করুণ কাহিনী, যেটা আপনার মনকে নাড়া দিতে বাধ্য করবে। আনমনে এসব ভেবেই হাঁটছি, আর রাস্তার এক সাইডে হেঁটে যাচ্ছি। হঠাৎ করে একটা গাড়ি আমার সামনে এসে দাঁড়ালো। আমি অনেকটা ভয় পাইছি। হঠাৎ করে এরকম গাড়ি সামনে এসে দাঁড়াইছে তো তাই বুকে একটু থুতু দিলাম। গাড়ি থেকে দুজন মুখোশ পরা লোক নেমে পড়লো। আমি পরিবেশটা বুঝতে পারলাম, তাই দৌড় দিতে যাব, তখন ওই লোক দুটো আমাকে ধরে ফেললেন। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি। আর জোরে জোরে চিৎকার করতে লাগলাম, বাঁচাও বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, আমাকে একটু সাহায্য করো। কিন্তু কেউ আমার চিৎকারে সাড়া দিল না। লোক দুটো আমাকে গাড়িতে তুলে নিলেন। আমি গাড়িতে অনেক চিৎকার করতে লাগলাম এবং বাইরের মানুষকে ডাকতে লাগলাম, আমাকে বাঁচাও। এখন কি করব? এরকম করে চিৎকার করতে লাগলে তো পুলিশের হাতে ধরা খেয়ে যাব আমরা। ওই কাপড়টা দে, আর ওর মুখে কাপড়টা ভালোভাবে বেঁধে দে, যাতে যেন ওর মুখ থেকে আওয়াজ বের না হয়। দ্বিতীয় লোকটার কণ্ঠটা আমার কেমন জানি চেনা চেনা লাগতেছে। আমার দুপুরকার ঘটনার কথা মনে পড়ে গেল। তাহলে কি? না, এটা হতে পারে না, কখনোই না। একটা লোক এতটা খারাপ হতে পারে, চিন্তায় আমার মাথা ফেটে যাচ্ছে। আমার সাথে এখন কি হতে যাচ্ছে? হয়তো আজকের পর আমি এই পৃথিবীতে নাও থাকতে পারি। আসলে গরিব মানুষদের বেঁচে থাকা আর না থাকা দুটোটাই সমান। তারপর আমাকে কালো কাপড় দিয়ে মুখ বেঁধে দিল। আমি আর কোনো রকম শব্দ করতে পারতেছি না, শুধু শব্দ বের হচ্ছে মুখ দিয়ে। আর গাড়িটা প্রচুর গতিতে চলতেছে, মনে হচ্ছে যে কোনো এক সময় অ্যাক্সিডেন্ট হবে। আমার হাত এমন ভাবে বেঁধেছে, খুব ব্যথা হচ্ছে। ব্যথা সহ্য করতে না পেরে কান্না করে দিলাম। কান্না করা ছাড়া আমার আর কোনো উপায় হচ্ছে না। কি করব? আমার তো জীবনটাই শেষ। আজকের পর হয়তো আমি কালকে সকালের এই সূর্য দেখতে পাবো না। আমি মারা গেলে আমার মা আর ভাইটাকে কে দেখবে? এটা মনে পড়তেই আমার বুক ফেটে যাচ্ছে। কি হবে আমার মা আর ভাইয়ের? কিছুক্ষণ পর গাড়িটা দাঁড়ালো।
ভিতরে সবকিছু রেডি আছে, তুই ভাবিকে নিয়ে আয়। জলদি ভিতরে যা, সবাইকে বল কনে এসে গেছে, আর কাজীকে বল সবকিছু রেডি করতে। এসব ওনারা কি কথাবার্তা বলতেছেন? কাজী, বিয়ে, কনে, আমার তো সব মাথার উপর দিয়ে যাচ্ছে। এখানে আবার কার বিয়ে হতে যাচ্ছে? আর আমাকে যদি বিয়ে বাড়িতে নিয়ে আসবে, তাহলে এইভাবে তুলে বেঁধে আনতে হবে কেন? ভালোভাবে তো আনতে পারতো না। নিশ্চয়ই এখানে কোনো রহস্য আছে, না হলে আমাকে এইভাবে আনতে যাবে কেন? আর ভাইয়াটা পুলিশে ভয় পাচ্ছে কেন? না, আর কিছু ভাবতে পারতেছি না। এসব কি হচ্ছে আমার সাথে? একদিকে তো আমার মা আর ভাইয়ের টেনশনে আমার মাথা ফেটে যাচ্ছে। আমাকে গাড়ি থেকে জলদি নামিয়ে উনি ওনার ঘাড়ে তুলে নিলেন, যেভাবে কিডন্যাপাররা কাউকে কিডন্যাপ করে নিয়ে যায়। আমাকে ঘাড়ে তুলে নিয়ে এত তাড়াতাড়ি তিনি বাড়িটার ভিতরে ঢুকে গেল। আমার খুব ভয় হচ্ছে। আমি খুব লাফালাফি করতেছি, কিন্তু কোনো প্রকার শব্দ করতে পারতেছি না, কারণ আমার মুখ বাঁধা। ভিতরে প্রবেশ করে আমি তো অবাক, কি হতে যাচ্ছে এখানে? আর এসব কি এখানে? এখানে তো দেখতেছি পুরো বিয়ের ফাংশন। উফ, না, আর কিছুই ভাবতে পারছি না কি হবে আমার সাথে এখানে। কাজী সাহেব, আপনি সবকিছু তাড়াতাড়ি শুরু করুন। আরে বাবা, বিয়ে জিনিসটা একটু ধীরে হয়, তুমি এত তাড়া দিচ্ছ কেন? এই শামীমের বাচ্চা, তুই কাকে নিয়ে এসেছিস? ওনার এরকম লাগবে, তবে আমি তো ভয়ে চুপসে গেলাম, কারণ লোকটাকে যখন আমি প্রথম দেখেছিলাম তখন থেকেই ভেবে নিয়েছি এই লোকটা বদমেজাজি। আর তার ব্যবহারগুলো তো আমার জানা আছে কিরকম ব্যবহার। কাজী সাহেব, আমরা কিন্তু আপনাকে কন্ট্যাক্ট করে এনেছি। আপনি যত তাড়াতাড়ি পারবেন বিয়ের কাজ সম্পন্ন করেন, ওখান থেকে চলে আসবেন। তাই বলে একটা মেয়েকে এভাবে তুলে এনে আপনারা বিয়ে করতে পারেন না। ওই কুত্তার বাচ্চা, তুই কি আমার হাতে এখানে মরতে চাস, নাকি বেঁচে তোর ছেলে মেয়ের মুখ দেখতে চাস? যদি বেঁচে বাসায় ফিরতে চাস তো তাড়াতাড়ি বিয়ের কাজটা শুরু কর, নয়তো তোকে এখানে পুঁতে ফেলবো। আরে বাবা, এটা তো দেখে আস্ত একটা ডেভিল। এই লোকটা মনে হয় খুন খারাপিতেও সেরা। উফ, আমি কেন যে ওই লোকটার কাজটা করতে গেলাম? ওই রাতে না হলে আমাকে কখনোই এরকম কিছু সম্মুখীন হতে হতো না। কাজী সাহেব চুপচাপ বিয়ে পড়াতে লাগলো। মিয়াজিপাড়া নিবাসী মোহাম্মদ আব্দুস সাত্তারের দ্বিতীয় পুত্র মোহাম্মদ মাহিন আল ইসলাম 1 টাকার দেনমোহর ধার্য করিয়া সরকারপাড়া নিবাসী মৃত মোহাম্মদ সলিম মিয়ার প্রথম কন্যা মোসাম্মদ দীপা সুলতানা বিবাহ বন্ধনে আবদ্ধ করা হইল। বলমা কবুল। চুপ করে আছি কারণ এখনো আমার মুখে কাপড় দিয়ে বাঁধা। বলমা কবুল। আমি এত চিৎকার করে বলতে চাই যে আমি এই বিয়ে করতে পারবো না, কিন্তু আমার মুখ তো বাঁধা, শব্দ বের হচ্ছে না। কি হলো, ভালোই ভালোই কবুল বলবা, নাকি আমার আঙ্গুলটা বাঁকা করতে হবে আবার? কি রে, কেউ এভাবে বিয়ে করে? শালা, তুই চুপ থাক। আমার বিয়ে আমি যেভাবে ইচ্ছে সেভাবে করব। তুই কোনো কথা বলবি না, চুপচাপ বসে তামাশা দেখ। আমি এত বিয়ে বাড়িতে গেছি, এত বিয়ে দেখেছি, কোনোদিন দেখি নাই যে মেয়ের মুখে কাপড় বাঁধা মেয়ে কথা বলতে পারবে না, কিন্তু বিয়ে হবে। তাই তো আমি তখন খেয়ালই করি নাই যে মেয়ের মুখে এখনো কাপড় বাঁধা। আচ্ছা মিয়া, আপনি আপনার বউকে ভালো করে দেখবেন না? আপনার জ্ঞান কি সব উদাও হয়ে গেছে? বিয়ের জন্য পাগল হয়ে গেছেন, তাই না? সবাই কি হাসাহাসি করতেছে, এদিকে আমার কান্না কেউ দেখার মতো নেই হয়তো এখানে। আমি যতই না বলি না কেন, কিছু হবে না। আমাকে বিয়ে করবে আজকে রাতেই। উফ, তারপর আমার মুখ থেকে কাপড়টা সরিয়ে নিল, আর আমি জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম, কারণ এতক্ষণ থেকে ভালোভাবে নিঃশ্বাস নিতে পারিনি। আর কিছুক্ষণ থাকলে হয়তো মরেই যেতাম। এই মেয়ে, এখন সোজা সবটা কবুল বলে দে। যদি তোর ভাই আর তোর মায়ের... মানে আপনি এতটা জঘন্য? ভালোই ভালো বলতেছি, নয়তো তোর ভাইয়া তোর মা কালকে সকালে সূর্যটা আর দেখতে পারবে না। ছি, একটা মানুষ এতটা খারাপ হতে পারে, এতটা জঘন্য হতে পারে? আপনাকে না দেখলে হয়তো বুঝতামই না। এখন চুপচাপ কবুল বল। যত তাড়াতাড়ি কবুল বলবি ততই তোর মা আর ভাইয়ের জন্য মঙ্গল হবে, কারণ এখন তারা অনেক কষ্টে আছে। মানে কি বলতে চাচ্ছেন আপনি? আমার মা আর ভাই, ওর যদি কিছু হয় তো আমি আপনাকে মেরে ফেলবো?